প্রথমেই নিতাদিকেই ডাকবো, লেডিস ফার্স্ট। এই পর্বে শুরু করবে নিতা রায়, তার অনুগল্প আমরা শুনে নেব। উপস্থিত সবাইকে নমস্কার। একটু নামিয়ে দিবি, এটা মনে হচ্ছে সামান্য নামাতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার গল্পের নাম কিছু কথা বলতে হয়। গ্রুপে মেসেজ ঢুকলো। সাগ্নিক লিখেছে, বেনুকর লাখ লাখ টাকা পেয়েছে। প্রথম দেখল সমিত, রিপ্লাই দিল, কোন বেনুকর রে? আরে বেনুকর মল্লিক, ছবি আঁকতো না, মনে আছে? পরীক্ষায় উত্তর না পারলে বসে বসে শুধু ছবিই আঁকতো ঘন্টা পড়া অবধি, সেই বেনুকর। 8-এ পড়তে হাফ ইয়ারলি না দিয়েই স্কুল ছাড়লো, মনে পড়ছে? তুই কি করে জানলি যে ও লাখ লাখ টাকা পেয়েছে? কিভাবে পেল? দোলামাসি বলল, হেড স্যারের বাড়ি রুটি দিতে গেছিল, তখন নাকি হেড স্যার জেঠিমাকে বলছিলেন, আর আমাদের বাড়ি যখন রুটি দিতে এসেছে আমার মাকে বলেছে। স্যার কিভাবে জানলেন? টিভিতে হয়তো দেখেছেন, হেড স্যার তখন টিভি চালিয়ে বসেছিলেন। ও, টিভির চ্যানেলে? কোন চ্যানেলে? আমি কি করে জানবো টিভিতে উনি কি দেখেছেন না দেখেছেন, কোন চ্যানেল দেখেন? তুই তাহলে মেসেজ পাঠালি কেন? আমি তো গ্রুপে পাঠালাম, সব বন্ধুই তো দেখছে। যদি কেউ পুরোটা জানে, সব বন্ধুদের জন্যই তো লেখা। মানছি এটা পড়াশোনার জন্য গ্রুপ, কিন্তু ও তো আমাদের সঙ্গেই পড়তো, আমাদের তো বন্ধু। যখন ওকে নিয়ে সবাই হাসাহাসি করতো তখন তো আমরাও হেসেছি। তাহলে আজও লাখ লাখ টাকা পেয়েছে, কিভাবে পেল, কেন পেল, জানতে ইচ্ছে করে না? তাহলে আমরাও তো জানতে পারি কিভাবে টাকা পাওয়া যায়। সেটা অবশ্য ঠিক আছে, আমি খবর নিচ্ছি। আজই বাবাকে বলবো ফেসবুকে পোস্ট দিতে। কাকু রাজি হবে? না হলে গুগল সার্চ করব, এআই আছে। দুই, প্রতিদিন প্রেয়ারের সময় সামনে দাঁড়িয়ে থাকেন শুধু দুজন, রাখি মিস আর বরুণ স্যার। আজ সব টিচাররা দাঁড়িয়েছেন, মাঝখানে হেড স্যার। প্রেয়ার শেষ হতেই রাখি মিসের দুহাত তোলা দেখে সবাই দাঁড়িয়ে থাকলো। শুরু হলো হেড স্যারের ঘোষণা। এই স্কুলের প্রাক্তন ছাত্র বেনুকর মল্লিক স্কুলকে গৌরবান্বিত করেছে। তার আঁকা ছবি ইউরোপে উচ্চ প্রশংসিত হয়েছে এবং তার পুরস্কারের অর্থ থেকে 20,000 টাকা সে তার স্কুলকে দান করেছে, লাইব্রেরির জন্য। 20,000 টাকা কথাটা বেশ জোর দিয়ে বললেন। সঙ্গে সঙ্গে রাখি মিসের হাততালি এবং ছাত্র শিক্ষক শিক্ষিকাদের হাততালি। তালির শব্দ থামতেই সমিত লাইন থেকে সামান্য সরে এলো, বলল, স্যার, মাত্র 2.5 বছরের প্রাক্তন ছাত্র বেনুকর, মাত্র 2.5 বছর স্যার, সে একটাও শব্দ না করে এত জোর থাপ্পড় কষালো স্যার। সবাই চুপ। নিস্তব্ধতা ভেঙে আবার বলল সমিত, যে স্কুলে রুটিনে সপ্তাহে একটা করে পিরিয়ড ড্রয়িং, গেমস, লাইব্রেরির জন্য বরাদ্দ আছে, অথচ সেই পিরিয়ডে ছেলেরা গাধা পেটাপিটি আর লুডো খেলে, লাইব্রেরিই নেই। সেখানে 20,000 টাকার বই রাখবেন কোথায় স্যার? সব ছাত্রদের ভিতরে কথা কলকল করছে, কিন্তু প্রকাশ্যে আসছে না। ধীরে ধীরে সাগ্নিক এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 10-এর বাকি ছেলেরা এগিয়ে এলো। সবাই তখন ওদের মুখের দিকে তাকিয়ে, কি বলবে ওরা? শেষ।
আবার একবার গল্প শোনার অনুরোধ জানিয়ে যারা বাইরে রয়েছে তাদেরকে আমি একটু ভেতরে বসতে বলছি। পরবর্তী গল্প আমরা শুনব নিত্যরঞ্জন দেবনাথ। নমস্কার, আমার গল্পের নাম দৃষ্টি। 27 বছরের তরতাজা যুবক, হঠাৎ মাথায় গণ্ডগোল। সকলে আশ্চর্য, পড়াশোনায় তুখোড়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাক লাগানো রেজাল্ট, সেই ছেলে কেমন প্রলাপ বকে চলেছে। সাদা রঙকে বলছে নীল রঙ, নীলকে নাকি ওর চোখে সাদা লাগছে, সবুজকে বলছে ধূসর বেগুনি। আরও অবাক কাণ্ড, যেই মানুষগুলোকে এতকাল অপছন্দ করত, দিনরাত গালিগালাজ সাপান্ত না করে জল খেত না, তারা এখন একান্ত আপন। তাদের গুণগান প্রশস্তি সর্বক্ষণ। ভাববার বিষয়। বাবা মা অবশ্য সেসব নিয়ে ভাবছেন না, তাদের চিন্তা ছেলের চোখ নিয়ে। এই বয়সে চোখ খারাপ হয় কি করে? সাদা রঙকে নীল দেখে কেন? পরপর 3 জন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো হলো। নানাভাবে পরীক্ষা করে 3 ডাক্তারের একই নিদান, চোখের কোনো গণ্ডগোল নেই। বাবা মায়ের তো মাথায় হাত, এ কি সর্বনাশ হলো! আগে কথাবার্তায় কত বিনয়ী ছিল, ইদানিং ছেলের আচার আচরণও অদ্ভুত। ভদ্রতা সহবোধ জ্ঞানগুলো যেন ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে। এখন স্পষ্ট কথা বড় অস্পষ্ট, যা সাধারণের পক্ষে বোঝা দুষ্কর। পাড়ার একজন বলল, আপনি নিরাপদবাবুকে একবার দেখান, আশা করি তিনি ধরতে পারবেন। তিনি কি ডাক্তার? না, ডাক্তার নয়, তিনি বিশেষজ্ঞর বিশেষজ্ঞ। আপনি নিয়ে যান, ঠিক ধরতে পারবেন। ছেলে প্রথমটা আপত্তি করলেও বাবা মায়ের কথা অমান্য করতে পারেনি। এক সকালে চলে গেলেন নিরাপদবাবুর চেম্বারে। সেখানে বাবা মাকে বাইরে বসিয়ে রেখে পাক্কা 1 ঘন্টা ছেলের সঙ্গে কি আলোচনা করলেন ঈশ্বর জানেন। পরে তাদের ডেকে বললেন, আপনার ছেলের চোখের কোনো গণ্ডগোল নেই, বরং দৃষ্টিশক্তি আরও প্রখর হয়েছে। বাস্তব বোধ বুদ্ধির দরজা ওর চোখ এখন উন্মুক্ত, চিন্তার কোনো কারণ নেই, এতে ওর ভালোই হবে। বাবা বললেন, কি বলছেন স্যার? একটা সাধারণ রং চিনতে পারছেন না, আপনি বলছেন দৃষ্টি ঠিক আছে? হ্যাঁ, এখনও তীক্ষ্ণ দৃষ্টি, যখন যেমন তখন তেমন। নিশ্চিন্তে বাড়ি যান। নমস্কার। গল্প যত এগোবে তত আমরা শোনার দিকে, আমি অন্তত এতটাই মানে বিভোর হয়ে যাচ্ছি যে কিছু বলার নেই। অবশ্য আমার এখানে কিচ্ছু বলার নেই, আমি শুধু শুনবো। এর পরের গল্প দীপক বিশ্বাস। নমস্কার, আমার গল্পের নাম সুন্দরী সহধর্মিণী কিংবা চন্দ্রবোড়ার ছোবল। কদবানুকে পাড়ার মহিলারা যা না তাই বলে গেল আজ সকলে মিলে। তবে দিনটা আজ না হয়ে অন্য দিন হলে পাড়া শুদ্ধ লোকের টক্কর নিত সে। কিন্তু আজ সে একেবারে বুঝতে পারছে না আবুল কেন এমন করল। কত কথাই তো সে রাগের মাথায় বলে, তাহলে আজ এমনভাবে নিল কেন? কদবানু সুন্দরী, আর সবচেয়ে সুন্দর তার দেহ সৌষ্ঠব, যেন একেবারে কুমোর পোকার মতো দেহ তার। এমন দেহের সান্নিধ্য পাওয়ার আশায় অনেকেই বারোয়ারি কুকুরের মতো ঘোরাফেরা করে। আলাভাগাড়ে তাদেরই একজন। আলা কদবানুর ভালোবাসার ছোঁয়া চায়। এই সুযোগে কদবানু দিনের পর দিন তার মুদি দোকান থেকে এটা সেটা বাকিতে নিয়ে আসছে। আলা ইঙ্গিতে সঙ্গীতে জানিয়েছে কদবানুর সাহচর্য পেলে সে টাকা মকুবেও রাজি। আজ বারান্দায় বসে কদবানু ঠোঁটের কোণায় মৃদু হাসি ঝুলিয়ে একটা সুন্দর চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিল। মনে পড়ছিল গত সন্ধ্যায় জুবাইলের পাগল হয়ে ওঠার মুহূর্ত, আর 1000 টাকার সঙ্গে এই সুন্দর সাদা চিরুনিটা উপহার দেওয়ার কথা।
এমন সময় হন্তদন্ত হয়ে আলাভাগাড়ে এলো, আর এসেই যা না তাই বলে গেল তার বকেয়া টাকার জন্য। আলাকে ফাঁকি দিয়ে কদবানুর জুবাইলের সঙ্গে ঘনিষ্ঠতার কথা আলার কানে পৌঁছাতেই সে এমন খ্যাপা সার হয়ে উঠেছে। এ অপমান কদবানুর সওয়া ছাড়া উপায় নেই, কারণ আলার দোকানে বাকি খেয়ে বসে আছে। একটু পরে আবুল এসে বউয়ের হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিতে উদ্যত হলে কদবানু রাগে ফেটে পড়ল। সারাদিনের শেষে মরদ মোর 200 টাকা হাতে দিচ্ছে। বলি, এতদিন ধরে যে বলছি ওই কেলে মোষের দোকানে টাকা দিতে হবে, তা মনে থাকে না? আজকে সেই বাজপড়া কচু দিয়ে গেছে। তোমার আর কি, শুনতি তো হয় না? যত মাথা ব্যথা মোর, তাই না? আমার আয়টা কনে, প্যাডেল ভ্যান চেইলে কত পাবো? আর একটা টোটো কিনতে পারলি না হয় কিছু ইনকাম হতো, কিন্তু কিনতে পারলাম কই? এখন পা ভ্যান আর চলে না। তা এদিকে 3 বেলা পেটটা তো ভালোই চলে। সেই ভাগাড়ের বেটা প্রায় 6000 টাকা পাবে, এই 200 টাকা ধইরে দিচ্ছ, ওতে কি মোর গোষ্ঠীর ষষ্ঠী দেব? খাতি দিতে পারো না তো বিয়ে মেইরেছ কেন? বিষ জোটে না? যাও, বিষ কিনে খেয়ে মরগে যাও, সংসার মারাতে হবে না। বউ তার মুখরা, তাই অনেক কথা কারণে অকারণে সহ্য করে আবুল, কিন্তু সহজ সরল মানুষটা সারা দিনের খাটুনি শেষে এমন নিষ্ঠুর কথা শুনবে আশা করেনি। যেমন আশা করেনি আজ চায়ের দোকানে তার বউ এবং জুবাইল সংক্রান্ত রসালো চর্চা। মর্মে মরে গেছে সেই রসালো আলোচনা বসে শুনতে শুনতে। অগত্যা বউয়ের ছুঁড়ে ফেলে দেওয়া টাকাটা কুড়িয়ে নিয়ে একদৃষ্টে তার দিকে চেয়ে থেকে আবার ভ্যানের প্যাডেলে চাপ দেয় আবুল। সন্ধ্যা নাগাদ নিথর আবুলকে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসে পাড়ার ছেলেরা। কদবানু ধীরে ধীরে তার মাথার কাছে এসে বোবা হয়ে বসে থাকে। তখনই পাড়ার মহিলারা নানা কটূক্তি করতে থাকেন। কেউ কেউ বলেন, ভাতার খাকির এবারে সুবিধা হলো, নাঙের তো অভাব নেই, ইচ্ছে মতো খাক, এখন লুকানো চোরানোর আর কিছু রইল না। পাড়াগায়ে মৃতকে শেষবার দেখতে বহু লোক হাজির হন। তাদেরই একজন জানতে চাইলেন, কি করে এমন হলো? বিষ খেয়েছে চাচা, পুবির মাঠে জলের কান্ধায় পড়েছিল। ফজর আলী ধান ক্ষেত দেখতে যেয়ে দেখে এই কাণ্ড। তারপর মোদের খবর দিলি, মোরা ছুটে গিয়ে নিয়ে এলাম। আবুল ভাইয়ের পাশে বিষের কৌটো পড়েছিল। আবুলকে যারা মাঠ থেকে একটু আগে নিয়ে এলো তাদেরই একজন জানালো। গলা ছেড়ে ঝগড়া করতে জানা মেয়েটা এতক্ষণ গলা ছেড়ে কাঁদতে পারেনি, কিন্তু বিষ খাওয়ার কথা শোনার পর এই প্রথম তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল এবং সশব্দে কেঁদে উঠল। নমস্কার। এই পর্বের শেষ গল্পকার ধ্রুব মুখোপাধ্যায়, তার গল্প এবার শুনে নেব। নমস্কার, আমার গল্পের নাম বিষ। নদীমাতৃক সভ্যতার পর ঘাট ধরে নদীগুলোকে সভ্যতামাতৃক করেও যখন কোনো লাভ হলো না, তখন থেকেই এক প্রকার হাল ছেড়ে দিয়েছে মনিব। এমনিতেই বীরভূমের লাল রুক্ষ মাটির এক ফসলা জমি, তারপর আবার নদীটার নাম বক্রেশ্বর। খাল কেটে বাঁধ দিয়ে বর্ষার জল নিজেই নিজের গতিপথ বুঝতে পারে না, তাই এবছর বর্ষার সাথে সাথে ফসলও বাদ। মনিব এসব ছেড়ে ছুড়ে চলে গেলেও ভিটের টানে মাঝে মধ্যে আসে। জমিটা হাতছাড়া হওয়ার ভয়ে কিছু টাকা নিয়ে যায়, যদিও এবারে এখনও আসেনি। বন্দনার বাপ চস্ত জমিটা, কিন্তু গেল বর্ষায় সাপের বিষে মরে গিয়ে সংসারটাকে একেবারে বিষাক্ত করে দিয়েছে। সংসার বলতে গ্রামের কোণে একচালা মাটির বাড়ি, একটা গেঁটে বাতে শরীর কুঁকড়ে যাওয়া বিধবা মা, আর একটা পেল্লাই মাপের হাঁড়ি। সেই হাঁড়ি থেকে চাল তুলতে কোনোদিনও ঝুঁকতে হয়নি বন্দনাকে, কিন্তু ওঝার জন্য চাল তুলতে গিয়ে নারকেলের মালাইটা তলে ঘষে গেল। চালের সাথে উঠে এলো কিছু মেটে ধুলো। বুকটা ছ্যাঁত করে উঠলেও অচল শরীরটা আরও বেশি করে ঝাঁঝিয়ে দিল ওঝার হাঁকে। কই রে? 1 কিলো চাল দিয়ে চুপচাপ বসে পড়ল একটা ইঁটের উপরে।
মাথায় জল ঢেলে কপালে হলুদ লাগিয়ে চারপাশে মন্ত্র পড়ে কিছু দানা ছড়িয়ে যখন পিঠ থেকে শাড়িটা নামিয়ে ওঝা বলল কাঁসার থালা, তখন দারিদ্র্যের বিষ যেন শরীরের বিষকেও ছাপিয়ে গিয়েছে। মা বলে ডাকতে গিয়েও থেমে গেল বন্দনা। অভ্যাসটা আসলে রয়েই গেছে। স্টিলের একটা থালা এনে পিঠে বসাতেই বুকের ভিতর হাজারো শব্দ। বিটি আর মাটি কোনোদিনও বেইমানি করে না। আমি মলেও বন্দনা তোকে দেখবে, মাকে বলা বাবার কথাগুলোর মাঝেই ফুলঝাড়ুর সুরসুরি বেশ লাগছিল। শরীরটা যেন চাঙ্গা হয়ে উঠছিল ধীরে ধীরে। পিঠে হাত বুলিয়ে যখন ওঝা বলল বিষ নেমে গিয়েছে, বন্দনা যেন জীবন ফিরে পেল। পুকুর থেকে গুগুলি তুলে রোজ রোজ বেচতে কোনোদিনও ভালো লাগতো না বন্দনার, কিন্তু তখন যেন দৌড়ে গিয়ে পুকুরে নামতে মন চাইছিল। চাষের চাল, সবজি আর হাটে গিয়ে গুগুলি বেচে যে 2-10 টাকা আসে, সেটাতে নুন হলুদ আর মাঝে সাঝে 5 ফোড়নের বিলাসিতা। কিন্তু বিপদ ঘটালো হারামজাদা পাগলা কুকুরটা। এত লোক থাকতেও বন্দনাকেই, যদিও হাতে তখন 1 ডেকচি গুগুলি। মা উঠতে পারে না বলে মাকে কিছু বলেনি, তবে নিজে বেশ বুঝেছিল ভিতরে বিষ ঢুকেছে। কিন্তু মায়েরা সব বোঝে। রোগ ধরালি নাকি? মা বললে বন্দনা বলেছিল জলের জ্বর সেরে যাবে, কিন্তু সারেনি। গলা দিয়ে জলের ঢোক গিরলে কে যেন গলা টিপে ধরত। জল খেতেই ভয় ধরে গেছে। দিন 5 হলো গলা দিয়ে জল নামেনি। গ্রামের ডাক্তার দেখালেই 100-5 টাকা ইঞ্জেকশন। মা মেয়ের যা কিছু রূপোরবালা কানের সব উঠে গেছে বাবের চিতায়। পড়েছিল শুধু একখান হাঁড়ি আর একখান নারকেলের মালাই। তাই ওঝা ছাড়া আর উপায় ছিল না। ওঝা গেলে হাঁড়ির ভিতরে 2 নারকেলের মালাটা নাড়ল বন্দনা। ধুলো আর কিছু চালের খুদ। মাথাটা ঘুরছিল। আশেপাশে অনেকের কাছেই সাহায্য চেয়েছিল, কিন্তু সভ্যতা মাত্রিক নদীর দেশে দারিদ্র বড় ছোঁয়াচে। মানুষ ঘেঁষতে চায় না। বন্দনা জানতো বড় লোকেরা মনে মরলেও গরিব মরে প্রাণে। তাই ওঝার বিষ ওঠানোর পরেও যখন জ্বরে চোখ বুজে আসছিল, 1 ঢোক জল গেলার থেকে বিষ পানো যেন স্বস্তির। তখন আর দেরি করেনি। বিটি আর মাটি কোনোদিনও বেইমানি করে না। তাই সেই রাত্রে ধুলোমোখা চালের খুদসিদ্ধের সাথে জিনিসটা মিশিয়ে মা মেয়ে পেট ভরে খেয়ে শুয়ে পড়েছিল। আর সেই সাথে গ্রামের দোকানে চুরি হয়েছিল 1 ফাইল ইঁদুর মারার বিষ। বিষে বিষে বিষক্ষয়। নমস্কার। এবার এই পর্বের আলোচক তন্ময় মালাকার, তিনি এসে এই 4টি গল্পের তার কি প্রতিক্রিয়া সেটা জানাবেন। কথামালা গল্পোৎসব 2026, এই অধিবেশনের আমরা যে 4 জন গল্পকারের গল্প শুনলাম, 4টে গল্পই আমাদের জীবনের এক মহা মুহূর্ত থেকে তুলে নিয়ে আসা তাদের অনুভবকে এই মাটি, জল, বাতাস এবং মানুষের অন্তরের সঙ্গে এমনভাবে গেঁথে দিয়েছে যে 4টে গল্পই 4টে আলাদা জগৎকে চিনিয়ে দিল। আমরা প্রথমেই যে গল্পটি শুনলাম, অনুগল্প শুনলাম, নিতা রায়, কিছু কথা বলতে হয়। এই গল্পে আমরা দেখলাম রাখি মিস এবং বরুণ স্যারের যে স্কুল, সেই স্কুলের 2.5 বছরের প্রাক্তন ছাত্র বেনু কর, যে তেমন ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু তার ছবি আঁকার জাদুতে সে আজ পুরস্কার পেয়েছে এবং সেই পুরস্কারের কিছু টাকা, 20,000 টাকা স্কুলকে সে দান করতে চায়। নিতা রায় তার এই গল্পের এই হঠাৎ একটি মুহূর্তকে তিনি তার গল্পের মধ্যে নির্বাচন করলেন এবং গল্পের যেখানে শেষ আসছেন, শেষ টানছেন তিনি, সেখানে তিনি বলছেন যে এই যে 20,000 টাকা স্কুলকে তিনি দান করতে চাইছেন, সেই স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী তারাই বলছে যে যে স্কুলে বই রাখার জন্য লাইব্রেরি নেই, সেই ব্যবস্থা নেই, তাহলে কিভাবে সেই 20,000 টাকা দিয়ে যে মহৎ দান, লাইব্রেরি করা, বই সংগ্রহ রাখার যে মহৎ উদ্দেশ্য সফলপ্রসূ হবে। গল্পের শেষে এই যে চমক, এই যে একটা চাবুক হাঁকানো পরিসমাপ্তি নিতা রায়ের এই গল্পের মধ্যে আমাদের মনে অনেক দিন গেঁথে থাকবে। দ্বিতীয় গল্প আমরা শুনলাম নিত্যরঞ্জন দেবনাথের লেখা দৃষ্টি। এই গল্পে আমরা যে ইট কাঠ পাথর, যে বাস্তব যে রুক্ষতা বা যে রিয়ালিটির কথা আমরা অনুভব করতে চাই,
তিনি সেই রিয়ালিটিকেই চিনিয়ে দিলেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি নির্বাচন করলেন প্রতীকী ব্যঞ্জনা। যে ছেলেটি হঠাৎ করেই সে প্রকৃতস্থ নয়, সে চোখে দৃষ্টিশক্তি নিয়ে তার পরিবার পরিজনদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সে সাদাকে নীল দেখে, তার রং বিষয়ে এই যে তার ধোঁয়াশা, সেই ধোঁয়াশা আমাদের চোখেও রয়েছে। নিত্যরঞ্জন দেবনাথ তার দৃষ্টি গল্পের মধ্যে বোঝাতে চাইছেন, সেই অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন যে আমরা যেটাকে সাদা দেখি সেটা আদৌ কি সাদা। এই প্রতীকী ব্যঞ্জনা এই অনুগল্পটির একটি আলাদা মাত্রা এনে দিয়েছে। যে চারজন গল্প আমরা শুনলাম তার মধ্যে নিত্যরঞ্জন দেবনাথের এই দৃষ্টি গল্পটি একটু অন্য ধাঁতের। পরের যে গল্প আমরা শুনলাম ছোট গল্পকার দীপক বিশ্বাসের, গত বছরও আমি ছিলাম, তার গল্প শুনেছি, অনুগল্প শুনেছি। সুন্দরী সহধর্মিণী কিংবা চন্দ্রবোরার ছোবল গল্পের নামকরণের মধ্যে বুঝতে পারলাম, আমরা যারা তার গল্প পড়ি জানি যে তিনি এইবার যেন তার গল্পের ধরনটা শুধু গল্প বলার ধরন নয়, গল্পের ভাবনার জগতেও তিনি বদল এনেছেন। এই গল্পে আমরা দেখব যে কদুবানু এক সুন্দরী নারী, সে প্রান্তীয় জনজাতি থেকে উঠে আসা এক নারী, যার সংসারে অভাব অনটন, কিন্তু তার সৌন্দর্য যেটা এতদিন পর্যন্ত তার অহংকারের কিংবা বোধহয় তার অর্থ উপার্জনেরও একটা বিকল্প মাধ্যম বা উপায় তার কাছে ছিল, সেই কদুবানু নিজে নিজে মনে মনে যেন গর্ববোধ করত। যখন তার স্বামী সারাদিনের হাল ভাঙা পরিশ্রমের পর প্যাডেল রিক্সা চালিয়ে মাত্র সারাদিনের আয় 200 টাকা মাত্র, সেটা যখন তার স্বামী এসে কদুবানুর হাতে তুলে দিচ্ছে, তখন বলছে যে মুদির দোকানে তো 5,000 টাকা দেনা, কি করে শোধ দেবো? বিয়ে করতে জানো, বউ পুষতে জানো, তার ভরণ পোষণের ভার নিতে জানো না, কেমন পুরুষ তুমি? কদুবানুর এই প্রশ্ন, গল্পকারের এই প্রশ্ন আমাদের মনেও এই স্বামী স্ত্রী এই সম্পর্কের অন্তর্বিন্যাসকে চিনিয়ে দেয়। আমাদের মনের মধ্যে এই প্রশ্ন দেগে দেয় যে স্বামী স্ত্রী সম্পর্কের এই নতুন ডাইমেনশন দীপক বিশ্বাস তার গল্পের মধ্যে ধরতে চাইছেন। সেই জন্যই আমরা দেখব যে কদুবানু গল্পের শুরুতে তার সৌন্দর্য ঘিরে তার যে আত্ম অহংকার ছিল, সে গ্রামের পুরুষদেরকে সে মুগ্ধ মাতিয়ে রাখত, সেই কদুবানু শেষে গল্প পাঠের সময় আমরা শুনলাম সে বলছে, সে হাওমাও করে কেঁদে কেঁদে বলছে যে কেন আমি আমার স্বামীকে বিষ খেয়ে মরতে বললুম। তার স্ত্রী সত্তার এই যে উদ্বোধন গল্পের শেষে উনি দেখালেন, এটিও যেন ওই চাবুক হাঁকানো পরিসমাপ্তির মতো কদুবানুর চোখের জলের মধ্যে আমরাও সিক্ত হয়ে যাই। শেষ গল্প ধ্রুব মুখোপাধ্যায়ের বিষ। যে চারজন গল্পকারের গল্প পড়লাম, প্রথম দুজন শুনলাম, কিন্তু দ্বিতীয় দুজন অর্থাৎ দীপক বিশ্বাস এবং ধ্রুব মুখোপাধ্যায়, তাদের গল্পের পটভূমি বা প্রতিবেশ গ্রাম বাংলা, প্রত্যন্ত বাংলা। ধ্রুব মুখোপাধ্যায় শুরু করলেন বীরভূম, বক্রেশ্বর নদী এবং সেই নদী সংলগ্ন যে মাঠ, এবং সেই নদী মাঠ এবং সেই মাঠ চাষি কৃষক বন্ধু, যার সাপের ছোবলে যার মৃত্যু হয়েছে, তার স্ত্রী এবং তার কন্যা, সেই স্ত্রী এবং কন্যার কথা আমরা দেখলাম। এবং গল্পকার যখন গল্প পাঠ করছেন তখন প্রত্যেকটি বাক্য, আমরা অনুগল্পের মধ্যে যেমনটা বলি যে এক একটি বাক্য যেন এক একটা তীরের মতো যেন বিদ্ধ করবে। ধ্রুব মুখোপাধ্যায়ের এই গল্প আমরা শুনতে শুনতে বারবার মনে হয়েছে যে তিনি যেন তীর বিদ্ধ করতে চাইছেন, এক একটি বাক্য যেন একটা লক্ষ্যবাদী তীর হিসাবে আমাদের বিদ্ধ করেছে। সেই জন্য যখন শুনছিলাম বসে বসে বারবার প্রত্যেকটি বাক্য শেষ হচ্ছে কোথায় সেখানে বারবার খুব মনোযোগ দিয়ে শুনতে হচ্ছিল। এবং সেখানে আমরা একটি কথা উনি গল্পের মধ্যেই বলেছেন, বিটিআর মাটি কখনো প্রতারণা করতে পারে না। এইটা যেন একটা
ধ্রুব বাক্যের মতো বারবার এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অনুরণন তুলেছে। এবং আমরা দেখব ওই যখন গল্পের মাঝখানেও রয়েছে এবং শেষেও রয়েছে ধুলো আর চালের গুঁড়ো, যেটি এই গল্পের যে এই অনুগল্পটি যে কতখানি একটা শ্রেষ্ঠ গল্প হয়েছে তার সব কিছু যেন ওই ধুলো আর চালের গুঁড়োর মধ্যে আমরা যদি ভাগ করে নিই তাহলে পেয়ে যাব যে কতখানি ধুলো আর কতখানি চাল রয়েছে। চারটি গল্পই খুব চমৎকার লেগেছে এবং অনুগল্প পাঠের এই আসরে চারজন গল্পকারকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।